তোমায় আমি ভাসছি ভালো বলছি নিহাই কবু, এ আমি নাকি তোমার প্রেমে খাচ্ছি হাবু ডুবু। তোমায় আমি বাসছি ভালো বলছি নিহাই কবু, যত ভালোবাসতে পারে, যত ভালোবাসতে পারে মানুষ আমি পারি না। আমার এ কপালে প্রেম সহে না, এ কপালে প্রেম সহে না। এই পোলাপান ঠিকঠাক আছে সবকিছু ভাই? সবকিছু দেখা যাচ্ছে ঠিকঠাক আছে? সাউন্ড ক্লিয়ার নাকি? এভরিথিং ইজ ক্লিয়ার অর নট? সবকিছু ঠিকঠাক আছে? আমরা 1 মিনিটের ভিতরে ক্লাস শুরু করে দেব ইনশাল্লাহ। উইদাউট 1 মিনিটের ভিতরে ক্লাস। অনন্তকাল তোমার আমার ছিল পরিচয়, তাই তোমারে যত দেখি। হাসান ভালো আছি আলহামদুলিল্লাহ। নাসরিন, নিসা ক্লিয়ার? ওকে, অল ক্লিয়ার। চোখের আড়াল হইলে জ্বলি মরণ যন্ত্রণায়। আলোচনায় মনে হয় যে পর্যন্ত ছিলাম, আমরা অ্যাজিডি ফ্রেজ খুব সময় আলোচনা করে ফেলছিলাম, তাই না? অ্যাজিডি ফ্রেজ খুব সময় আলোচনা করে ফেলছিলাম। আমাদের মনে হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ আলোচনা করার কথা। অ্যাডভার্বিয়াল ফ্রেজ মনে হয় আলোচনা করার কথা খুব সম্ভবত। আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ মনে হয় খুব সময় আলোচনার কথা। আমি কি ঠিক আছে কিনা? ইয়েস অর নট? অ্যাডভার্বিয়াল ফ্রেজ সম্পর্কিত আলোচনার কথা আমাদের। ওকে, হ্যাঁ, আজকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ আলোচনা করবো। আমি কি ঠিক আছে? ইয়েস অর নট? দু একজন একটু ঠিকঠাক বলে দেন, তারপর আমরা ক্লাস শুরু করে দেবো। ওকে, সুপ্রিয় বিশ্বাস, অ্যাজিডি ফ্রেজ শেষ, এক্স্যাক্টলি। ফারুক, ওকে। ইয়াসমিন কে যে বলছে অল ক্লিয়ার, ওকে। বিনয়, শাহনাজ, শাফি, ওকে। আমরা ক্লাস শুরু করে দিই। আমরা যখন ফ্রেজ বলছি, এখনকার টপিকগুলো আগের যে ক্লাসগুলো আছে, অর্থাৎ 1 থেকে 10 নাম্বার ক্লাস, 1 থেকে 10 নাম্বার লেকচার শিটের যে কটা ক্লাস হয়েছে মনে হয় 19টা বা 20টা ক্লাস হয়েছে, হ্যাঁ। অর্থাৎ 1 নাম্বার লেকচার শিট থেকে 10 নাম্বার লেকচার শিটের এই ক্লাসগুলা যাদের সবগুলা করা আছে, তাদের জন্য এই টপিকগুলো পড়তে খুব ইজি হবে এবং খুব দ্রুত পড়া যাবে। আর যাদের ওই জায়গাটায় ঝামেলা আছে, আপনি যখন একটা বিল্ডিং এর ফাউন্ডেশন করে ফেলবেন, আপনার উপরে কাজ করতে বা উপরে যখন মানে আপনার এটাকে উঁচুতে নিয়ে যায়, ইট গাথাই দিতে তখন ওই বেশি সময়টা লাগে না। এই জন্য আমি বারবার বলছি, কারো যদি 1 থেকে 10 নাম্বার লেকচার শিটের মধ্যে কারো কোনো ক্লাস মিস থাকে, সিরিয়াল ওয়াইজ ক্লাস করে শেষ করেন। আগের কোনো ক্লাস মিস করলে বর্তমানের ক্লাসগুলো বুঝবেন না, বোঝা টাফ হয়ে যাবে। বুঝাতে পারলাম? আমরা এই ফ্রেজ নিয়ে যে আলোচনাটা করছিলাম, এই আলোচনার ভিতরে আমরা একটা কথা বলার চেষ্টা করছিলাম, এইটা যে ফ্রেজ বলতে আমরা নতুন কিছু পড়ছি না। ফ্রেজ বলতে আমরা পড়ছিলাম কি, আমাদের ফাইনিট ভার্ব থাকবে না এবং আমাদের কখনো কখনো সাবজেক্ট থাকতে পারে, এই নিয়ে কথা বলছিলাম। এবং বলছিলাম নাউন ফ্রেজ নাউনের কাজ করবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডভার্বের কাজ করবে। তার মানে আজকে শুনে আমরা কি পড়তেছি বলেন তো? আজকে আমরা পড়তেছি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কি বলেন তো? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তার মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ কার কাজ করবে বলেন তো? অ্যাডভার্বের কাজ করবে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ কার কাজ করবে শোনা? অ্যাডভার্বিয়াল কাজ করবে। মনে আছে আমি আপনাদেরকে পড়াইছিলাম পজিশন অফ পার্টস অফ স্পিচ, লেকচার শিট নাম্বার 4 মেবি, আমি যদি ভুল না করে থাকি। লেকচার শিট নাম্বার 4 পজিশন অফ পার্টস অফ স্পিচে আমি একটা কথা বলছিলাম যে কোনো ভার্বকে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ এই 4টা দিয়ে যখন প্রশ্ন করা হয়,
তখন অ্যাডভার্ব পাওয়া যায়। বোঝাতে পারলাম? কোন ভার্বকে যখন আমরা হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, এই চারটাকে বলা হয় রিলেটিভ অ্যাডভার্ব। চারটাকে কি বলা হয়? রিলেটিভ অ্যাডভার্ব। এই চারটা দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন যে উত্তরটা পাওয়া যায় এটাকে আমাদের বলা হয় অ্যাডভার্ব বলা হয়। ঠিক তেমনি আজকে আমরা অ্যাডভার্ব, পজিশন অফ পার্টস অফ স্পিচের অ্যাডভার্ব অংশটুকু যদি আপনি বুঝে থাকেন তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বুঝতে আপনার সর্বোচ্চ 2 মিনিট বা 3 মিনিট সময় লাগবে। কিন্তু ওই লেকচার শিট 4 এর পজিশন অফ পার্টস অফ স্পিচটা যদি আপনি না বুঝেন তাহলে এই জায়গাটায় আপনার ঝামেলা হবে। এই জন্য আমি বলছি ফাউন্ডেশন ক্লিয়ার করতে হবে আগে। তার মানে আমরা প্রথম লিখবো এই কথা, খাতায় শিরোনাম দিব অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাই না? অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল মানে হচ্ছে অ্যাডভার্ব, আর ফ্রেজ মানে হচ্ছে ফ্রেজ। ফ্রেজ সম্পর্কে আমরা ধারণা নিয়েছি, তারা আমাদের খুঁজতে হবে কি শুধু অ্যাডভার্ব। তার মানে আমরা এটাই লিখবো প্রথম 1 নাম্বার পয়েন্টে লিখবো। 1 নাম্বার পয়েন্টে লিখবো, 1 নাম্বার পয়েন্টে লিখবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ বাক্যে অ্যাডভার্বের কাজ করবে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে এপি লিখলাম, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বাক্যে অ্যাডভার্ব এর কাজ করবে। অ্যাডভার্ব এর কাজ করবে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ বাক্যে অ্যাডভার্বের কাজ করবে। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। এখন কোনো কথা হবে না, এখন শতভাগ মনোযোগ। গার্লফ্রেন্ড মরে গেলেও ফোন মানে আপনার অন্যদিকে মনোযোগ যাবে না, ঠিক আছে? আপনার মনে হয় যে আপনার মানে গরমে যদি আপনার মানে আরো খারাপ ধরনের কিছু সিচুয়েশন হয়, ফোকাস থাকতে হবে ক্লাসে, ফোকাস। প্রথম কথা হচ্ছে অ্যাডভার্বিয়াল, অ্যাপি মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বাক্যে কার কাজ করবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ বাক্যে অ্যাডভার্বের কাজ করবে। কার কাজ করবে? অ্যাডভার্বের কাজ করবে। 2 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট লিখবেন। ভার্বকে হোয়ার, হোয়েন, হোয়াই, এরপরে হাউ, এই চারটা, এগুলোর নাম হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব। ভার্বকে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, এগুলোর নাম হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। এগুলা দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব ফ্রেজ পাওয়া যাবে। রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়, অ্যাডভার্ব ফ্রেজ পাওয়া যায়। এটা হচ্ছে নিয়মের। এবার শর্টকাট টেকনিক শেখাবো। এটা হচ্ছে নিয়মের, এটা হচ্ছে নিয়মের। দুটা জিনিস শিখছে, বারবার কথা বলছি, মনোযোগ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ কার কাজ করবে? শোনা, অ্যাডভার্বের কাজ করবে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ কার কাজ করবে? অ্যাডভার্বের কাজ করবে। আচ্ছা, 2 নাম্বার, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বাক্যে কিভাবে পাওয়া যাবে? যদি ভার্বকে আমরা 4টা জিনিস দিয়ে প্রশ্ন করি। কয়টা? 4টা জিনিস। একটা হচ্ছে হোয়ার, একটা হচ্ছে হোয়েন, একটা হচ্ছে হোয়াই, একটা হচ্ছে হাউ। একটা হচ্ছে হোয়ার, একটা হচ্ছে হোয়েন, একটা হচ্ছে হোয়াই, একটা হচ্ছে হাউ। এই 4টাকে কি বলা হয়? রিলেটিভ অ্যাডভার্ব। কি বলা হয়? রিলেটিভ অ্যাডভার্ব। এদের পূর্বে নাউন প্রোনাউন থাকলেও এরা রিলেটিভ প্রোনাউন হবে না। রিলেটিভ প্রোনাউন হয় 6টা, আর এই 4টাকে বলা হয় রিলেটিভ অ্যাডভার্ব। এই 4টা দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্বের ফ্রেজ পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের মানে আমাদের পাঠ্যগতভাবে পড়া, তাই তো? আচ্ছা, এবার সুপার শর্ট টেকনিক শিখবেন। পরীক্ষার হলে আপনি যেভাবে আনসার করবেন, পরীক্ষার হলে আপনি যেভাবে আনসার করবেন, পরীক্ষার হলে আপনি যেভাবে আনসার করবেন, লিখবেন, লেখেন ভার্ব এর পরে প্রেপোজিশন প্লাস ডট 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 এনপি, এইটা সমান সবসময় অ্যাডভার্ব। এটা সমান সবসময় অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঝামেলা শেষ। এটা সমান সবসময় কি বলেন তো? অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঝামেলা শেষ। ভার্বের পরে কি থাকবে? প্রেপোজিশন দিয়ে শুরু হবে, একটা ফ্রেজ শুরু হবে। মাঝখানে অনেকগুলো ওয়ার্ড থাকতে পারে, আমি দেখাবো, এক্সাম্পল দেখাবো। মাঝখানে অনেকগুলো ওয়ার্ড থাকতে পারে, তবে লাইনটা শেষ হবে কি দিয়ে? হয় নাউন দিয়ে অথবা প্রনাউন দিয়ে। লাইনটা শেষ হবে কি দিয়ে? হয় নাউন দিয়ে অথবা প্রনাউন দিয়ে। তার মানে ভার্বের পরে যদি আমাদের প্রেপোজিশন দিয়ে শুরু হয় কোনো ফ্রেজ এবং নাউন অথবা প্রনাউন দিয়ে শেষ হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। তাহলে আমরা সেটাকে কি বলবো? অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। এবার দেখেন, এই একটা টেকনিক দিয়ে আপনার বিগত বছরে না, আপনার আপকামিং যত বছরের যত প্রশ্নই আসুক সবগুলো সলভ করা যাবে। কি করে চলেন দেখার চেষ্টা করি। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন করবে। এই কোশ্চেনটা আসছে আমাদের মনে হয় বিসিএস কত 40তম বিসিএস এর প্রশ্ন আসছিল, 17 নাম্বার কোশ্চেনটা। শতভাগ মনোযোগ, কোনো মানে বকর চকর হবে না, শতভাগ মনোযোগ, শতভাগ মনোযোগ, শতভাগ 1% মনোযোগ। দেখেন, হি রেন, খুব মনোযোগ দিয়ে দেন, একটা প্রশ্ন সলভ করাবো।
আপনি বুঝলে বুঝপাতা, না বুঝলে মুড়ি খান। এটা হচ্ছে সাবজেক্ট হি, এটা ভার্ব, ভার্ব সাবজেক্ট প্লাস ভার্ব। আমি কি বলছি, প্রিপোজিশন দিয়ে শুরু হবে, ভার্বের পরে প্রিপোজিশন দিয়ে শুরু হবে, নাউন অথবা প্রনাউন দিয়ে শেষ হবে। স্পিডটা নাউন, স্পিডটা কি বলেন তো নাউন। তার মানে এই যে আপনার এটা টোটালটা কি বলেন তো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঝামেলা শেষ। এবার প্রশ্ন করেন, আপনি মনে করেন যে আপনি শর্ট টেকনিকে করবেন না, প্রশ্ন করবেন, প্রশ্ন করেন। হি ran উইথ গ্রেট স্পিড, সে চালিয়েছিল মানে কোনো একটা গাড়ি চালাইছিল কিভাবে, তা হাউ ডিড হি রান, সে কিভাবে গাড়িটা চালিয়েছিল, উইথ গ্রেট স্পিড, খুবই দ্রুত গতিতে। হাউ, হাউ দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। দ্যাট ইজ আমাদের এটা নাউন ফ্রেজ শোনা না অ্যাডভার্বিয়াল ফ্রেজ, সঠিক আনসার। আরেকটা কোশ্চেন করবো, 18 নাম্বার কোশ্চেন। কোশ্চেন নাম্বার কত? 18 নাম্বার। হি ওয়ার্ক, হি হচ্ছে সাবজেক্ট, ওয়ার্ক হচ্ছে কি বলেন তো ভার্ব। হি হচ্ছে সাবজেক্ট, ওয়ার্ক হচ্ছে কি ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে ভার্বের পরে দেখেন প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, সিনসিয়ারিটি, টি ওয়াই থাকলে, আই টি ওয়াই থাকলে কি হয়, নাউন হয়। তাহলে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, এটা কোন ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ভার্বের পরে যদি প্রিপোজিশন দিয়ে কোনো ফ্রেজ শুরু হয়, নাউন অথবা প্রনাউন দিয়ে যদি শেষ হয়, তখন সেটা কি বলা হয়, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার প্রশ্ন করেন, হি ওয়ার্কড উইথ গ্রেট সিনসিয়ারিটি, উইথ অল সিনসিয়ারিটি, সে কিভাবে কাজ করেছিল, হাউ ডিড হি ওয়ার্ক, সে কিভাবে কাজ করেছিল। হাউ দিয়ে প্রশ্ন করলে এই সেন্টেন্সের উত্তর পাওয়া যায়, হাউ দিয়ে প্রশ্ন করলে এই সেন্টেন্সের উত্তর পাওয়া যায়। দ্যাট ইজ হোয়াই উই কল উইথ অল সিনসিয়ারিটি ইজ আ অ্যাডভার্ব, উইথ আ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমি বোঝাতে পারলাম, বলেন। ক্লিয়ার কিনা, ইয়েস অর নট? ক্লিয়ার কিনা? হাউ ডিড হি ওয়ার্ক, এক্স্যাক্টলি। হ্যাঁ, অনেকে ভালো পারছে আলহামদুলিল্লাহ। ক্লিয়ার, একদম সাবান সাবান, বলেন ক্লিয়ার। ক্লিয়ার হলে বলেন সাবান সাবান। চলেন আমরা এবার করি, এবার আপনাদের করতে দিব, এবার আমি আর করব না, এবার আমি আর করবো না, এবার আপনারা করবেন। দেখেন এই যে সব, আরেকটা প্রশ্ন করাই, আরেকটা প্রশ্ন করাবো, প্রশ্ন করেন। হি ইজ, সে হচ্ছে বকর চকর। দেখেন হি ইজ, হি সাবজেক্ট, ইজ ভার্ব। এটা খুব ভালো করে দেখেন, এই যে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে। এবার প্রশ্ন করেন হোয়ার ইজ হি, সে কোথায়, ইন দা রুম। এখানে ইন দা রুম হচ্ছে কি বলেন তো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সঠিক আনসার কি বলেন তো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। 21 নাম্বারটা আপনারা করবেন, যান 21 নাম্বারটা আপনারা করবেন, তাহলে ঝামেলা শেষ। 21 নাম্বারটা প্রত্যেকেই, যারা আছেন প্রত্যেকেই করবেন। সোনা দানা দামি গহনা, প্রেমের কাছে কিছুই মানাই না, তুমি গাছের পাতা ছিঁড়ে করো আমার গহনা, আমার গহনা। আহা, সোনা দানা দামি গহনা। আমি আপনাদের প্রতি খুশি, সবার জন্য এক ডজন চুমা। আমি আপনাদের প্রতি খুশি এবং সবার জন্য এক ডজন। আপনারা পারছেন। যেই ফ্রেজ সারা জীবন কঠিন লাগছে, আমি আপনাকে বলি, কালকে একটা মেয়ে নক দিছে, ওই আবার এসএমএসটা আমাকে আবার হোয়াটসঅ্যাপে পাঠাইছে, আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে, যে ভাই আমি গত 4 বছর ধরে ফ্রেজ পড়তেছি, নাউন ফ্রেজ পড়তেছি, আমি ফ্রেজটা বুঝতে পারিনি, কিন্তু আপনার গত ক্লাসটা করে আপনাদের পেইড বেসেরই গতকালের নাউন ফ্রেজটা পড়ে আমি নাউন ফ্রেজটা বুঝতে পারছি। তো সুতরাং পড়তে হবে ঠিক ওই ওয়েতে, যেইভাবে পড়লে মনে হয়, ব্রেইন সবসময় সাজানো গোছানো হবে। আপনি নিজে একটা চিন্তা করেন, আমি মনে করি আপনি আপনার গার্লফ্রেন্ডকে একটা চমৎকার উদাহরণ দিব। মনে করেন আপনার গার্লফ্রেন্ড খুবই সুন্দর, চমৎকার, সব দিক দিয়ে ঠিকঠাক আছে, অথবা আপনার ওয়াইফ মনে করেন, কিন্তু সে আপনার মনে করেন যে ফকিন্নি মার্কা জিনিসপত্র পরে থাকে, গায়ে মনে করেন যে আপনার সাথে দেখা করতে আসছে, জামা এদিক দিয়ে ছিঁড়ে থাকলে তো আপনার সুবিধা, এদিক দিয়ে না, মনে করেন যে আপনার এই হাতের এদিক দিয়ে ছিঁড়ে ময়লা, তারপরে মানে গালের দিক দিয়ে ময়লা বেজে রয়েছে, এই দিক দিয়ে কি মানে খুবই একটা ফকিন্নি স্টাইলে আসছে, সাজে মানে নিজেকে গুছিয়ে আসে না, অ্যাজ ইউজুয়ালি যেরকম আপনি এক্সপেক্ট করেন। আপনার কাছে জিনিস ভালো লাগবে না,
আরেকটা করি, ঠিক আছে, ভালো লাগে না। কিন্তু আপনার যদি এই মানুষটা যখন খুব পরিপাটি হয়ে আসবে আপনার সামনে, তখন মনে হয় আর দূর কিসের ক্যাটরিনা, মানে এটি নিয়ে জীবন পাল্টাই দিই, মানে চালাই দিই। মানে বিষয়টা হচ্ছে এরকম, আগের মানুষ এই এখনকার মানুষ সেম জিনিস, আগের মানুষ এখনকার মানুষ সেম জিনিস, জাস্ট একটু সুন্দর করে সাজিয়ে রাখা, একটু সুন্দর করে সাজিয়ে দেওয়া, এবং একটু সুন্দর করে একটু কুলুকুলু করে দেওয়া, ঠিক আছে। আমি এই কুলুকুলু করে দেওয়ার কাজটাই করছি, আর কিছু না। কালকে পর্যন্ত গার্লফ্রেন্ড ছিল, আজকে পর্যন্ত নেই, আলহামদুলিল্লাহ। তুই আমার মিষ্টি খাওয়াবি, ঠিক আছে, ক্লাসের পরে ঢাকা মিষ্টি নিয়ে, ঠিক আছে। এর থেকে সুখের সংবাদ দুনিয়াতে আর হয় না, গার্লফ্রেন্ড চলে যাওয়া। আরেকদিন বলবো এটা কেন সুখের সংবাদ, আবার প্রশ্ন করবে পোলাপান ইনবক্সে যে কেন সুখের সংবাদ, এটা আরেকদিন বলবো। অ্যাডভার্বিয়াল ফ্রেজ ক্লিয়ার, এবার আপনারা আনসার করছেন, প্রত্যেকের হয়েছে, আমি খুশি আপনাদের প্রতি, সিরিয়াসলি। মানে আপনাদের এই বেচে ভালো স্টুডেন্টের সংখ্যা মনে হয় একটু বেশি, অন্যান্য বেচে একটু কম ছিল মনে হয়, খুব ভালোভাবে বুঝতে পারছেন। অ্যাডভার্বিয়াল ফ্রেজ ক্লিয়ার, আমরা একটু লিখে দিই অ্যাডভার্বিয়াল ফ্রেজ ক্লিয়ার কিনা। একদম ক্লিয়ার কিনা, একটু দ্রুত 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 আমরা। টাঙ্গাইলের চমচম পাঠাই দাও। গার্লফ্রেন্ড যাদের, শোনা, গার্লফ্রেন্ড যাদের চলে যাবে এবং যাদের বয়ফ্রেন্ড চলে যাবে, তারা অবশ্যই আমাকে মিষ্টি খাওয়াবা, ঠিক আছে, নাইলে আপনার নতুন কিছু হবে না, এটা শিওর। এটা মোটামুটি ফরজের পর্যায়ে পড়ে যায়। একবার ক্লিয়ার, ওকে। আচ্ছা, এবার শোনা, প্রেপোজিশন ফ্রেজটা পড়ে ফেলি একদম খুব সুন্দর করে, একদম সহজ, কিন্তু একটু মনোযোগ দিতে হবে, একদম সহজ, একটু মনোযোগ দিতে হবে। আচ্ছা, প্রেপোজিশনাল ফ্রেজ যখন অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব ফ্রেজ, আমরা এটা পরে নিয়ে আলোচনা করি, আমরা ভিতরে ঢুকে যাই আপাতত। হ্যাঁ, চলেন ভিতরে ঢুকে যাই। এই তো একটু বড় করে নিলাম, ওকে। জাস্ট প্রেপোজিশনাল জাস্ট দুইটা পয়েন্ট লিখবো, দুইটা পয়েন্ট। আপনি পারবেন, এবং বিলিভ মি, আপনি কাউকে পড়াইতেও পারবেন, আপনি তো পারবেনই, আপনি কাউকে পড়াইতেও পারবেন। লিখবেন প্রথম 1 নাম্বার পয়েন্ট, 1 নাম্বার বা স্টার সিএন দিয়ে অথবা যে কোনো একটা কুলুকুলু দিতে পারেন আপনি, কোনো সমস্যা নেই। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে, লেখেন প্রেপোজিশনাল ফ্রেজ, PREPOSITIONAL, প্রেপোজিশনাল ফ্রেজ, PHRAS, ফ্রেজ প্রেপোজিশনের কাজ করবে। PREPOSITION, প্রেপোজিশন এর কাজ করবে, এটা হচ্ছে পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট, প্রথম হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ কার কাজ করবে, প্রেপোজিশনের কাজ করবে, জামালা শেষ। 2 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার PREPOSITN, প্রেপোজিশন ফ্রেজ দুই ভাবে হয়। আমি আমার এখানে লেখার স্পেস আপনি লিখবেন, দুই ভাবে হয়। স্ট্রাকচার 1, প্রেপোজিশন প্লাস ডট ডট প্রেপোজিশন, এটা হচ্ছে 1 নাম্বার। প্রেপোজিশন প্লাস ডট ডট প্রেপোজিশন, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, প্রেপোজিশন, PREPOSITION, প্রেপোজিশন প্লাস ডট ডট NP, নাউন বা প্রোনাউন। 2 নাম্বার, কোনো কথা বলবেন না এখানে। আমি জানি আপনাদের মনে কোশ্চেন অ্যারাইজ হবে, কিন্তু কোনো কথা বলা যাবে না, কাজের সময় কোনো কথা না, শুধু কাজ হবে। হ্যাঁ, এটা মাথা রাখতে হবে। কাজের সময় আপনি অন্য, মানে আপনি মনে করেন কাজ করতেছেন, আমি মনে করেন আচ্ছা জো বাইডেনের কি অবস্থা, আপনার মনে করেন ওই কাজের সময় আপনার চিন্তা করেন জো বাইডেনের কথা ভালো লাগবে, আপনার কাজের সময় অনলি ফোকাস অন কাজ। বলছি প্রেপোজিশনাল ফ্রেজ প্রেপোজিশনে কাজ করবে, এটা হচ্ছে প্রথম কথা। 2 নাম্বার, প্রেপোজিশনাল ফ্রেজ দুই ভাবে গঠন হয়, স্ট্রাকচার দুই ভাবে হয়। প্রেপোজিশনাল ফ্রেজ গঠন হয় কয় ভাবে? 2 ভাবে। 1 নাম্বার স্ট্রাকচারটা যেটা প্রেপোজিশন দিয়ে শুরু হয় এবং প্রেপোজিশন দিয়ে শেষ হয়। প্রেপোজিশন প্লাস প্রেপোজিশন, মানে প্রেপোজিশন দিয়ে ফ্রেজ শুরু হবে এবং প্রেপোজিশন দিয়ে শেষ হবে, এটা হচ্ছে এক ধরনের প্রেপোজিশনাল ফ্রেজ। আচ্ছা, আরেকটা প্রেপোজিশন প্লাস এনপি, একটু আগে আবার লিখছিলাম অ্যাডভার্ব ফ্রেজ হয়ে যাবে, তাই না? প্রেপোজিশনাল ফ্রেজ, প্রেপোজিশন প্লাস নাউন ভার্ব, প্রেপোজিশন দিয়ে শুরু হবে, নাউন অথবা প্রনাউন দিয়ে শেষ হয়ে যাবে। প্রেপোজিশন দিয়ে শুরু হবে, নাউন এবং প্রনাউন দিয়ে শেষ হয়ে যাবে, ঝামেলা শেষ। আচ্ছা, এবার দেখেন, এই যে প্রেপোজিশন দিয়ে শুরু হবে
এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এখন মানে ক্লাইম্যাক্স প্রেপোজিশন দিয়ে শুরু হয় এবং প্রেপোজিশন দিয়ে শেষ হয়। এরা সারা জীবন প্রেপোজিশন ফ্রেজ লেখেন, সারা জীবন প্রেপোজিশন ফ্রেজ, PREPOSITION প্রেপোজিশন ফ্রেজ, এরা সারা জীবন প্রেপোজিশন ফ্রেজ। আচ্ছা, আর যে সকল প্রেপোজিশন ফ্রেজ প্রেপোজিশন দিয়ে শুরু হয়, নাউন অথবা প্রনাউন দিয়ে শুরু হয়, শেষ হয়, এরা অ্যাডভার্ব ফ্রেজ হতে পারে অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে। অ্যাডভার্ব ফ্রেজ কখন হয়? ওই যে বলছিলাম নাউন ভার্বের পরে থাকলে। অ্যাডজেক্টিভ ফ্রেজ কখন হয় শিখাইছিলাম না? নাউনের পরে ফ্রেজ থাকলে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ ফ্রেজ হয় না? এবার একটা পয়েন্ট দিবেন, কি দিবেন? আমি এটা মুছে দিলাম, অথবা না মুছে আবার উপরে একটু লিখে দিলাম, প্রেপোজিশন ... এনপি যদি নাউনের পরে থাকে, নাউন এর পরে সমান সমান অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর একটু আগে শিখাইছি ভার্ব এর পরে সমান সমান অ্যাডভার্ব ফ্রেজ। ঝামেলা শেষ। এখানে কথাগুলো অনেকগুলো একটু মনে হচ্ছে, আমার নিজের কাছে অগোছালো মনে হচ্ছে লেখাগুলো, কিন্তু আমি আবার একটু বলবো, গুছিয়ে বলবো। 1 নাম্বার পয়েন্ট ছিল কি? প্রেপোজিশনাল ফ্রেজ প্রেপোজিশন দিয়ে শুরু হবে, প্রেপোজিশনাল ফ্রেজ প্রেপোজিশনের কাজ করবে, এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। প্রেপোজিশনাল ফ্রেজ প্রেপোজিশনের কাজ করবে, এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট শোনা কি বলছিলাম, যে প্রেপোজিশনাল ফ্রেজ গঠন হয় 2 ভাবে। শুনেন, প্রেপোজিশনাল ফ্রেজ গঠন হয় কয় ভাবে? 2 ভাবে। একটা হচ্ছে কিছু প্রেপোজিশনাল ফ্রেজ প্রেপোজিশন দিয়ে শুরু হয় এবং প্রেপোজিশন দিয়ে শেষ হয়। এটা হচ্ছে গঠনের একটা মাত্র ওয়ে, 1 নাম্বার ওয়ে। 2 নাম্বার ওয়েটা হচ্ছে বা স্ট্রাকচারটা হচ্ছে প্রেপোজিশন দিয়ে শুরু হবে কিন্তু প্রেপোজিশন দিয়ে শেষ হবে না। প্রেপোজিশন দিয়ে শুরু হবে, নাউন অথবা প্রনাউন দিয়ে শেষ হবে। প্রেপোজিশন দিয়ে শুরু হবে, নাউন অথবা প্রনাউন দিয়ে শেষ হবে। 2 নাম্বার যে স্ট্রাকচারটা বললাম, প্রেপোজিশন দিয়ে শুরু হবে, নাউন অথবা প্রনাউন দিয়ে শুরু হবে, এরা বাক্যে এদের নাম প্রেপোজিশনাল ফ্রেজ, এতে কোনো সন্দেহ নাই। কারণ যে ফ্রেজ প্রেপোজিশন দিয়ে শুরু হয় ওটার নাম প্রেপোজিশনাল ফ্রেজ হয়। আমরা জানি বাক্যে নামের চেয়ে কামের গুরুত্ব বেশি, যেমন ফাংশনের গুরুত্ব বেশি। যেমন ওয়াটার শব্দটা যদি আমি বলি আই ওয়াটার দ্য প্লান্ট, তাহলে ওয়াটার শব্দটা কোনোদিন এখানে নাউন হবে না, ভার্ব হবে। এই জন্য সেন্টেন্সে ব্যবহারের ক্ষেত্রে ফাংশনটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের 2 নাম্বার স্ট্রাকচারটা নাম প্রেপোজিশনাল ফ্রেজ হলেও বাস্তবিক অর্থে ওটা প্রেপোজিশনাল ফ্রেজ না, এটা অ্যাডভার্ব ফ্রেজ অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন অ্যাডভার্ব ফ্রেজ কখন হবে? যখন 2 নাম্বার স্ট্রাকচারের প্রেপোজিশনাল ফ্রেজ ভার্বের পরে বসবে। ওই যে অ্যাডভার্ব ফ্রেজ যখন পড়াইছিলাম যে প্রেপোজিশন দিয়ে শুরু হবে, এনপি দিয়ে শেষ হবে, যদি ভার্বের পরে বসে তখন ওই প্রেপোজিশনাল ফ্রেজের নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যদি নাউনের পরে বসে তখন সেটার নাম অ্যাডজেক্টিভ ফ্রেজ। বুঝাতে পারলাম? এই এতটুকু লিখেন, প্রেপোজিশনাল ফ্রেজ যদি নাউনের পরে বসে অ্যাডজেক্টিভ ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ যদি ভার্বের পরে বসে অ্যাডভার্ব ফ্রেজ। এবার আমি একটা এক্সাম্পল দিব, দেখেন। এই দুটো এক্সাম্পল লিখবেন, তাহলে সুবিধা হয়ে যাবে, আপনার জন্য সুবিধা হবে। আমি লিখলাম দা গার্ল। মনে করেন একটা মেয়ের নিয়ে আপনি ইতে গেছেন, আপনার বোনকে নিয়ে মনে করেন কোথাও বেড়াইতে গেছেন। দা গার্ল ইন দ্য রুম ইজ মাই সিস্টার, ইজ মাই সিস্টার। মনোযোগ দিয়ে দেখেন, এই যে দেখেন, দা গার্ল ইন দ্য রুম ইজ মাই সিস্টার। এই যে দেখেন, ইন দ্য রুম কোথায় আছে বলেন তো? এই যে দেখেন, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে এবং কি দিয়ে শেষ হয়েছে? নাউন দিয়ে শেষ হয়েছে। প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে এবং নাউন দিয়ে শেষ হয়েছে। তার মানে কত নাম্বার স্ট্রাকচারে পড়ছে? 2 নাম্বার স্ট্রাকচারে পড়ছে। 2 নাম্বার স্ট্রাকচারটা কি সেন্টেন্সে প্রেপোজিশন ফ্রেজ হিসেবে বসবে? না। কি ফ্রেজ হিসাবে? হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ, না হলে অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ কখন? যদি ভার্বের পরে বসে। অ্যাডজেক্টিভ ফ্রেজ কখন? যদি নাউনের পরে বসে। এই যে দা গার্ল নাউন, আর হচ্ছে আমাদের এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। সুতরাং এটার নাম কি? অ্যাডজেক্টিভ। এ শোনা ক্লিয়ার নাকি আনক্লিয়ার? আরেকটা এক্সাম্পল দিব, সেম এই ইন দা রুমটাকেই ব্যবহার করব। ওই যে আপনার বোন আছে না, আপনার বোন ছিল না রুমে, এবার লেখেন মাই সিস্টার ইজ ইন দা রুম।
দেখেন ইন দা রুম সব ঠিকঠাক আছে। এই যে দেখেন প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, কিন্তু এটা আছে কোথায় বলেন তো? এই যে ভার্বের পরে আছে, ভার্বের পরে থাকার কারণে এটা কি হয়ে গেল বলেন তো? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে গেল। এখনো যদি না বোঝেন তাহলে আমরা চলেন কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। মাই সিস্টার ইজ ইন দা রুম, আমার বোন হচ্ছে রুমে। আমার বোন হচ্ছে কোথায়? রুমে। ওকে, চলেন আমরা এক্সাম্পল করি। এখানে কিছু ক্রুশিয়াল পয়েন্ট আছে, একটু দেখার চেষ্টা করব। আমি একটু জুম করে নিই, বড় করে নিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে, তাই না? একটু বড় করে নিলাম। ওকে, চলেন শুরু করি। 24 নাম্বার কোশ্চেন। কত নাম্বার? 24। উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস। এই যে ফর হচ্ছে কি? প্রেপোজিশন। বাস হচ্ছে কি? নাউন। প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে এবং নাউন দিয়ে শেষ হয়েছে। প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে এবং কি দিয়ে শেষ হয়েছে? নাউন দিয়ে শেষ হয়েছে। কিন্তু এই প্রেপোজিশন ফ্রেজটা কার পরে আছে বলেন তো? এই যে ভার্বের পরে আছে। কার পরে আছে বলেন তো? ভার্বের পরে আছে। যেহেতু ভার্বের পরে আছে, তার এর নাম কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এইবার প্রশ্ন হচ্ছে, যদি অপশনে অ্যাডভার্বিয়াল ফ্রেজ না থাকে তখন কি করব? এর তো একটা নাম আছে, তাই না? বিয়ে করার পরে আপনার গার্লফ্রেন্ড আপনার বউ হয়, কিন্তু বিয়ের আগে সে তো কারো মেয়ে ছিল না? সে জন্মসূত্রে তো সে কারো মেয়ে, তখন তার একটা পরিচয় ছিল, সে উমুকের মেয়ে। পরিচয় বিভিন্ন ভাবে বদলায়। হ্যাঁ, মনে করেন যে আপনার বিয়ে করার পরে সে হচ্ছে আপনার বউ, আর ফাংশন, আর আপনার আনফাংশন যেটা হচ্ছে আপনার ওই গার্লফ্রেন্ডের বাবার পরিচয় চলবে আর কি। যদি অপশনে অ্যাডভার্বিয়াল ফ্রেজ না থাকে তখন সেটা আমরা প্রেপোজিশনাল ফ্রেজ দাগাবো। এরকম একটা পরীক্ষায় প্রশ্ন আসছিল, চলুন আমরা দেখার চেষ্টা করি। যদি অপশনে প্রেপোজিশনাল ফ্রেজ না থাকে, দেখেন এই যে এই নাম্বার কোশ্চেনটা দেখেন, কোশ্চেন নাম্বার 30। কোশ্চেন নাম্বার কত? 30। উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস, আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম। দেখেন সেম কোশ্চেন আসছে, বলছে নাউন ফ্রেজ না, প্রেপোজিশন দিয়ে শুরু হচ্ছে, নাউন ফ্রেজ হয় কেমনে? এ প্রেপোজিশন ফ্রেজ হতে পারে, ইনফিনিটিভ ফ্রেজ তো টু দিয়ে শুরু হয়, এ ভার্ব ফ্রেজ না, ভার্ব ফ্রেজ না। তো আনসার কোনটা বলেন তো? প্রেপোজিশনাল ফ্রেজ। কেন প্রেপোজিশনাল ফ্রেজ? কারণ আমাদের এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ নাই। এবার অপশন ই তে যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকতো তখন আনসার কোনোদিনও প্রেপোজিশনাল ফ্রেজ হইতো না, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হইতো। কেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ হইতো? কারণ সেন্টেন্সে কোনো কিছু ফাংশনই প্রধান, নামটা না। ফাংশনই প্রধান, ফরমেশনটা নয়। আমি কি বোঝাতে পারলাম? অ্যাডভার্বিয়াল ফ্রেজ জগজগা ফকফকা কিনা বলেন? যদি বুঝে থাকেন তাহলে আপনার এই কোশ্চেনটা করতে হবে। যদি বুঝে থাকেন তাহলে 25 নাম্বার কোশ্চেনটা করেন। 25 নাম্বার কোশ্চেনটাকে করেন, করার পরে আপনারা বলেন দা বুক অন দ্য টেবিল ইজ মাইন। এখানে অন দ্য বুক এটা কোন ফ্রেজ? জুতো। প্রত্যেকে আনসার করেন। আমি আনসার দেখছি, 438 জন ক্লাস দেখছেন, 438 জনই যেন আনসার করেন। বিথি অ্যাডজেক্টিভ, লাবণী সরকার অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আচ্ছা অ্যাডজেক্টিভ ফ্রেজ, আচ্ছা। তারপর হচ্ছে প্রতিমা অ্যাডজেক্টিভ। আর কি আছে? সিরাজুল মনে হয় বা এরকম কিছু একজন লিখছেন সিরাজ, উনি নাউন ফ্রেজ লিখছেন। ক্লাস করছেন কিনা আল্লাহ ভালো জানে। ওকে, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ। আব্দুল সুবহান সামাদ সাগর। সবুজ অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাইজুল অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউনের পরে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এক্স্যাক্টলি, প্রত্যেকের হচ্ছে, কারো ভুল হচ্ছে না, একজনের ভুল হয়েছে, উনি মনে হয় ক্লাস করেননি, মাত্র ঢুকছেন। দ্রুত সবাই অ্যান্সার করেন। ওকে, মুর্শেদুল ইসলাম অ্যাডজেক্টিভ ফ্রেজ। মিঠুন সরকার শালুক অ্যাডজেক্টিভ ফ্রেজ। সবাই তাসমিরা সুলতানা মনে হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ। এক্স্যাক্টলি, আচ্ছা। রেখামণি অ্যাডজেক্টিভ ফ্রেজ। মাহিন মিলা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ইসরাত অ্যাডজেক্টিভ ফ্রেজ। তার মানে আমরা সবাই বুঝতে পারছি। এবার বলে দিই তো, আমরা 3টা জিনিস লিখবো, ক্লোজ, তাই তো? ওকে, আমরা 3টা জিনিস লিখবো। এতে কি প্রথম কি বললাম বলেন তো? নাউন ফ্রেজ। এরপরে কি বললাম? অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপরে কি বললাম? অ্যাডভার্ব ফ্রেজ। তার মানে আমরা একটা লিখে দিব 3C। যারা সবগুলা ক্লাস করছি, গত ক্লাসে এবং আজকের ক্লাস সবগুলা করছি, একদম প্রত্যেকে লিখে দিই 3C।
প্রত্যেকেই প্রত্যেকেই ওকে, সবাই বুঝছেন, আলহামদুলিল্লাহ। তারপরে আমরা আরো ছোট ছোট কিছু জিনিস আছে, আমরা একটু আনসার করার চেষ্টা করবো, দেখি আমরা পাই কিনা। আরেকটা প্রশ্ন আপনাদেরকে দিয়ে করাবো, আমি আরেকটা প্রশ্ন আপনাদের দিয়ে করাবো। 37 নাম্বার কোশ্চেন, হি ওয়াইটেড ইন ফ্রন্ট অফ দ্য হাউস। এটা যে করতে পারবে তার জন্য আমার পক্ষ থেকে মিষ্টি। হি ওয়াইটেড ইন ফ্রন্ট অফ কি শোনা, ইন ফ্রন্ট অফ দ্য হাউস মানে বাড়ির পিছনে, মানে পাশে কি করছিলেন তো, অপেক্ষা করছিলেন, মানে প্রিপোজিশন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, নাউন ফ্রেজ। হুইচ ওয়ান ইজ আনসার? দ্রুত আনসার, দ্রুত প্রত্যেকেই করে দিই। 37 শোনা কি বলেন তো? 37 দ্রুত, 37 কি? থার্টি সেভেন দেখি কেউ কারো ভুল করেন না। মামুন বলছেন অ্যাডভার্বিয়াল। আচ্ছা, বাকিরা দেখি প্রত্যেকেই। ইয়াসমিন জুম, পিঙ্কি সরকার প্রেপোজিশনাল ফ্রেজ, জান্নাতুল ফেরদৌস অ্যাডভার্বিয়াল ফ্রেজ। 37 নাম্বার উল্লেখ করবেন, 37 নাম্বার উল্লেখ করবেন। এরপর প্রত্যেকে আনসার করেন। আনসার না করলে কিন্তু আমি বুঝতে পারবো না। সুপ্রিয় বিশ্বাস রেগুলার ক্লাস করে মনে হয়। মৌ সাহা প্রেপোজিশনাল ফ্রেজ। রবিন প্রেপোজিশনাল ফ্রেজ। আকলিমা আক্তার লিমা প্রেপোজিশনাল ফ্রেজ। জহুরা প্রেপোজিশনাল ফ্রেজ। মল্লিকা চ্যাটার্জি প্রেপোজিশনাল ফ্রেজ। মল্লিকা কি খবর? তারপর হচ্ছে কি মানহা, তারপর হচ্ছে নাসির, আয়েশা, সাগর, আনিকা, লিনা। দ্যাট ইজ ইন ফ্রন্ট প্রেপোজিশন ফ্রেজ। এ এন্ড বি মানে প্রেপোজিশনের ভাবে, এ এন্ড বি আনসার না, তো একটা যে কোনো একটা আনসার। 37 খাদিজাতুল কুবরা ভার্বের পরে, তাই প্রেপোজিশন ফ্রেজ। আচ্ছা, একটু মনে হয় ঘাটতি আছে শোনা, খাদিজাতুল কুবরা শোনা একটু ঘাটতি আছে মনে হয়, কথাটা একটু মনে হয় শুনেননি। পলাশ বিশ্বাস, পলাশ কি খবর? তারপর হচ্ছে তাহিরা তানজিন, আবু অন্তরা, আহমদ আলী, হামাইদুল খাজা মনে হয়, তাই তো? হামিদুল। ওকে, একজনের একটু ঝামেলা আছে, একটু সমস্যা আছে। কি সমস্যা আছে? ভার্বের পরে। কেন ভার্বের পরে থাকলে কি হয়েছে? ভার্বের পরে থাকলে 1 নাম্বার স্ট্রাকচারে পড়ছে না? এই যে প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, প্রেপোজিশন দিয়ে শেষ হয়েছে। প্রেপোজিশন দিয়ে আন্ডারলাইন করা অংশটুকু দেখেন, এদিক তাকান। এই যে ইন থেকে আন্ডারলাইন শুরু হয়েছে, আন্ডারলাইন শেষ হয়েছে কোথাও? অফ পর্যন্ত। এই যে এতটুকু আন্ডারলাইন করা আছে। তা প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, প্রেপোজিশন দিয়ে শেষ হয়েছে। তা প্রেপোজিশন দিয়ে শুরু এবং প্রেপোজিশন দিয়ে আনসার প্রশ্ন করতেছে, উত্তর দেন। আমরা প্রেপোজিশনাল ফ্রেজ গঠন করা কটা স্ট্রাকচার বলছিলাম শোনা? 2টা। একটা হচ্ছে প্রেপোজিশন দিয়ে শুরু হবে, একটা প্রেপোজিশনাল ফ্রেজ। একটা বলছিলাম না সারা জীবন প্রেপোজিশন থাকবে, সারা জীবন। তা সারা জীবনের মানে বুঝেন না, তা সারা জীবন থাকবেন কে করে বলেন? হ্যাঁ, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে এবং প্রেপোজিশন দিয়ে শেষ হয়েছে, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে এবং প্রেপোজিশন দিয়ে শেষ হয়েছে। সেটা কত নাম্বার স্ট্রাকচার শোনা? 1 নাম্বার স্ট্রাকচার। 1 নাম্বার স্ট্রাকচার কখনো অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে না। সে ভার্বের পরে থাক, নাউনের পরে থাক, অ্যাডজেক্টিভের পরে থাক, হোয়াট এভার ইট ইজ, সেন্টেন্সের আগে থাক, পরে থাক, হোয়াট এভার ইট ইজ। প্রেপোজিশন দিয়ে শুরু হলে, প্রেপোজিশন দিয়ে শেষ হলে, সেটা যেখানেই থাকুক না কেন সেন্টেন্সের, দ্যাট ইজ অবভিয়াসলি প্রেপোজিশনাল ফ্রেজ। এটা অ্যাডভার্ব ফ্রেজ হবে না। আচ্ছা, এইবার আপনার ঝামেলা হয়েছে যদি এরকম থাকতো শোনা। দেখেন, ইন ফ্রন্ট অফ দ্য হাউস, এই যে ইন থেকে শুরু করে এই যে হাউস পর্যন্ত। এইবার সবাই আনসার করবেন, মানে পরীক্ষক, মানে এটা বিগত বছরের প্রশ্ন। অফকোর্স ইন থেকে অফ পর্যন্ত ছিল। আমি মনে করেন যে আপনার এই পর্যন্ত দিয়ে দিলাম। এবার আনসার করেন এটা আনসার। এবার প্রেপোজিশনাল ফ্রেজ না অ্যাডভার্বিয়াল ফ্রেজ? এটা যদি করতে পারেন তাহলে আপনাদের মাথার জট খুলে দেওয়ার কথা। 37 এর অল্টারনেটিভ আনসার করেন। তিথি শোনা কি খবর? তারপরে আছে কি স্মৃতিমণি। নাম পড়ছি, আমার সামনে যা আছে সব পড়ছি। 400 জনের নাম কি পড়া যায়? তবে আমার সামনে যা আসছে তাই, যারা আগে কমেন্ট করতে পারে তাদেরটা পড়ি আর কি। হাসান বাপ্পি, আমার সাথে কি কারো মানে কি আরই আছে? হ্যাঁ, সবই তো আমার সন্তানের মতো, তাই না? সুতরাং এবার আনসার করেন।
সন্তান সবার সব সব বাবা মার কাছে সবসময় সমান, শিক্ষক যেহেতু, সুতরাং আমার কাছে সবাই সমান। এই 37 নাম্বার আবার প্রেপোজিশনাল ফ্রেজ লিখছে। কে রে ভাই? মৌ। শোনা, তুমি প্রেপোজিশনাল, হ্যাঁ এবার তো আমি আন্ডারলাইন করে দিয়েছি হাউস পর্যন্ত। তো এইবার প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, ভার্বের পরে আছে, ভার্বের পরে আছে, দা ভার্বের পরে আছে, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, ভার্বের পরে আছে। তার মানে আমাদের কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে আনসার। তাহলে আনসার কোনটা হবে শোনা? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা, এবার আমরা এই জায়গা থেকে যাই, আমরা বুঝতে পারছি এখন আপনার কাজ কি। আপনি এই 2টা ক্লাস যদি মনে, প্রাণে, দিলে, কলিজায়, মাথায়, সব জায়গায় যদি ধারণ করে থাকেন, ধারণ করা বুঝেন? ধারণ করা মানে কেমনে বুঝাই আমি, যদি ধারণ করে থাকেন তাহলে আপনার এইবার কাজ হচ্ছে এই 2টা ক্লাস করে আপনি সর্বোচ্চ 1 সপ্তাহ 1.5 সপ্তাহ আপনার খুব ভালো মনে থাকবে। কিন্তু এটাকে পার্মানেন্ট করার জন্য, দেখেন এখানে হিউজ প্র্যাকটিস দেয়া আছে, সব একই সেম নিয়মের। এই সবগুলা কাজ হচ্ছে আপনাকে বাসায় করতে হবে শোনা, সবগুলা সেম কাজ বাসায় করতে হবে। যেগুলো অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে, কেমন অ্যাডজেক্টিভ ফ্রেজ যেগুলো আছে, অ্যাডভার্ব ফ্রেজ যেগুলো আছে, নাউন ফ্রেজ যেগুলো আছে, খুঁজে কোনটা নাউন ফ্রেজ কোনটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এগুলো সব আপনাকে বাসায় খুঁজে করতে হবে। যখন আপনি নিজে নিজে প্র্যাকটিস যখন করবেন, আপনার হাতে যখন লেকচার শিটটা সামনে থাকবে, যখন আপনি এটা করবেন এবং আমার ওই কথাগুলো যখন মনে আসবে এবং আনসার শিটের সাথে মিলাবেন, তখন যদি মিলে তখন আপনি একদম মেসি, তখন আপনার একদম হয়ে যাবে। আর যদি না হয় তা আপনি হয়তো আবার পরবর্তী, দেখেন আমার আগের বেচের অনেক স্টুডেন্ট এখানে ভর্তি হয়েছে, ওরা রেগুলার ক্লাস করে নাই, হাতে লেকচার শিট নিয়ে বসে নাই, প্র্যাকটিস করে নাই, তো সুতরাং আবার পড়তে হবে। আর আপনি অন্য জায়গায়, আমি একটা কথা বলি, আমার ক্লাস একবার যে দেখছি, ওর চাকরি হওয়া আগ পর্যন্ত হলে একদিন হলে আমার কাছে পড়তে হবে। এটা আমার কনফিডেন্স থেকে বলি। কেন? মানে গার্লফ্রেন্ডের মতো, মানে গার্লফ্রেন্ড হচ্ছে এমন একটা জিনিস, পাইলে শান্তি নাই, না পাইলেও মানে পাইলে শান্তি নাই, আবার না পাইলে ওটা আপনার সারা জীবন আফসোস হবে, কি জানি পাইলাম না, পাইলেও শান্তি নাই, না পাইলে আর মানে আরো বড় শান্তি। ঠিক আছে, পাইলে, সুতরাং এইরকম ভাবে যে মানে এরকম হিউজ এক্সাম্পল আছে। যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল বলি, আমি যখন অনলাইনে প্রথম ব্যাচ চালু করে, তখন আমার কোর্স ফি ছিল মনে হয় 500 টাকা, 500 টাকা প্রথম যখন শুরু করি। তখন যেই স্টুডেন্ট হচ্ছে ভর্তি হয়নি, যে ঠিক আছে পরে দেখবো, আরেকটু কম রাখেন, 500 টাকা বলার পর আরেকটু কম রাখেন, হ্যাঁ, তারপর বলছেন ঠিক আছে পরে দেখেন। ও গতকাল ভর্তি হয়েছে 1500 টাকা রাখছে ওর কাছ থেকে। বুঝতে পারলাম তো, সুতরাং ঝামেলা আছে। আচ্ছা, এবার আমরা আর কিছু জিনিস পড়বো, কিছু খুচরা জিনিস আছে, আমরা মেইন জিনিস ফ্রেজের পরে ফেলছি, কিছু খুচরা জিনিস আছে, আমরা এটা এক টানে পড়ে ফেলবো, খুবই সহজ। 1 নাম্বার হচ্ছে ভার্ব ফ্রেজ। 1 নাম্বার হচ্ছে কি বলেন, খাতায় লিখবেন, ভার্ব ফ্রেজ, PHRAS, ভার্ব ফ্রেজ। তো ভার্ব ফ্রেজ কি? সমান সমান দিয়ে লিখবেন, ভার্বের কাজ করবে, ভার্বের কাজ করবে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন হি লুকস আফটার হিজ ফ্যামিলি, FAMILI, হি লুকস আফটার হিজ ফ্যামিলি, সে তার পরিবারের দেখাশোনা করে। দেখেন, হি হচ্ছে সাবজেক্ট, হিজ ফ্যামিলি হচ্ছে কি দেখাশোনা করা, অবজেক্ট। এই যে লুকস এবং আফটার দুইটা মিলে একটা গ্রুপ ভার্ব না, মনে রাখতে হবে সকল গ্রুপ ভার্ব ভার্বাল ফ্রেজের অন্তর্ভুক্ত, সকল গ্রুপ ভার্ব। কেন? দেখেন ফ্রেজ কয়টা হয়, 2টা ওয়ার্ড দিয়ে শুরু হয়, এই যে একটা ওয়ার্ড, এই যে একটা ওয়ার্ড, এই যে একটা ওয়ার্ড, এই যে একটা ওয়ার্ড। এইবার এখন ঘটনা হচ্ছে যে আপনার তো এখানে ফাইনিট ভার্ব আছে, লুকস কিন্তু ফাইনিট ভার্ব, কিন্তু এটা এখানে লুকস একা অর্থ প্রকাশ করতে পারছে না। তার মানে আমরা সহজভাবে শিখবো, আমরা যে গ্রুপ ভার্ব গুলা পড়ছি, ওই গ্রুপ ভার্ব গুলা যখন সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন সেগুলা ভার্বাল ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়। তার মানে নিচে একটা সুন্দর এক্সাম্পল নিয়ে এভাবে লিখে রাখবো, গ্রুপ ভার্ব, GROUP, গ্রুপ ভার্ব গুলো সেন্টেন্সে ভার্বের কাজ করে, সরি ভার্বাল ফ্রেজের কাজ করে, ভার্বাল ফ্রেজ এর কাজ করে, ভার্বাল ফ্রেজের কাজ করে। ঝামেলা শেষ। এখন এরকম আরো এক্সাম্পল থাকতে পারে, যেমন আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং
উইথ সাবিনা, অথবা হি ওয়াজ লুকিং ফরওয়ার্ড। হি ওয়াজ লুকিং ফরওয়ার্ড, এখন ওয়াজ থেকে শুরু করে লুকিং ফরওয়ার্ড টু প্লাস ভার্ব, এই টোটাল অংশটুকু ভার্ব হিসেবে কাজ করলো না? এই কারণে হি ওয়াজ লুকিং ফরওয়ার্ড টোটাল অংশটাই ভার্বের কাজ করলো। তার মানে কয়েকটা ওয়ার্ড মিলে যখন ওই সেন্টেন্সের ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন ভার্ব, এগুলো পরীক্ষায় আসে না, কিন্তু আমার জেনে রাখার জন্য দরকার। মাঝে মাঝে যদি কখনো এসে যায়, কয়েকটা ওয়ার্ড মিলে যদি ভার্বের কাজ করে, সেন্টেন্সে ভার্বের কাজ করে, ওইগুলাই সাধারণত ভার্বাল ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়। মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের যে গ্রুপ ভার্ব গুলো আছে, অবশ্যই গ্রুপ ভার্ব একটা দিয়ে গ্রুপ ভার্ব হয় না। একটা দিয়ে যদি গ্রুপ ভার্ব হইতো তাহলে তো এমনিতেই ভার্ব হইতো। গ্রুপ মানেই তো দলভুক্ত, দুইটা তিনটা ওয়ার্ড দিয়ে যখন সেন্টেন্সে ভার্বের কাজ করে তখন সেটাকে ভার্বাল ফ্রেজ বলা হয়। এটা না বোঝার কিছু নেই। ওকে, সেই পরে কনজাংশন ফ্রেজ, যে UNCTION, কনজাংশন ফ্রেজ। দেখার সমান সমান দেখবেন কনজাংশনের কাজ করবে, UNCTION, কনজাংশন এর কাজ করবে, কনজাংশন ফ্রেজের কাজ করবে। তবে এইবার আপনার কনজাংশন হিসেবে কাজ করবে, কনজাংশন হিসেবে কখন কাজ করে? হয় দুইটা নাউনকে যুক্ত করে অথবা দুইটা সেন্টেন্সকে যুক্ত করে, হয় দুইটা নাউনকে যুক্ত করে অথবা দুইটা সেন্টেন্সকে যুক্ত করে। আমাকে বোঝাতে পারলাম? হয় দুইটা নাউনকে যুক্ত করে অথবা দুইটা সেন্টেন্সকে যুক্ত করে। যেমন হি টুগেদার উইথ হিজ ব্রাদার ডট 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 ডট। দেখেন খুব ভালো করে লক্ষ্য করেন, এই যে টুগেদার এবং উইথ, এই দুইটা মিলে আমাদের কনজাংশন হিসেবে কাজ করলো না? কাকে যুক্ত করছে? হি এবং হিজ ব্রাদার্সকে। আমরা রাইট সাবজেক্ট বা এগ্রিমেন্টে পড়ছিলাম টুগেদার উইথ এগুলো যদি থাকে তাহলে পূর্বের সাবজেক্ট অনুসারে কাজ করে। তাহলে সাবজেক্টে না আছে কয়টা? দুইটা, একটা হচ্ছে হি আর হচ্ছে হিজ ব্রাদার। এই দুটাকে যুক্ত করছে কে? টুগেদার উইথ। এখানে টুগেদার একটা, উইথ আর একটা, দুইটা ওয়ার্ড মিলে কনজাংশনের কাজ করলো। দ্যাট ইজ এর নাম কি বলেন তো? কনজাংশন ফ্রেজ। কনজাংশন ফ্রেজ। আরো কিছু কনজাংশন ফ্রেজের উদাহরণ কি কি আছে? ওই নট অনলি ডট ডট বাট অলসো, হার্ডলি ডট ডট, স্কার্সলি হোয়েন ডট ডট, তারপরে হার্ডলি হোয়েন ডট ডট, তারপরে হচ্ছে এজ মাচ এজ, এজ মেনি এজ, তারপরে আরো কি আছে? এজ ওয়েল এজ। এগুলো যত এক্সাম্পল আছে সবগুলো হচ্ছে আমাদের কনজাংশন ফ্রেজ। মূল কথা, দুইটা নাউনকে যুক্ত করবে অথবা দুইটা সেন্টেন্সকে যখন যুক্ত করে, কোনো একাধিক ওয়ার্ড মিলে যখন কনজাংশনের কাজ করে তখন ওটা কনজাংশন ফ্রেজ হয়। আমি আশা করে বোঝাতে পারলাম। ওকে ওকে, পরবর্তীতে পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ লিখবেন সাবজেক্ট প্লাস, না হয়নি, প্রেজেন্ট পার্টিসিপল, PRESENT, প্রেজেন্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট অথবা ডট ডট। প্রেজেন্ট পার্টিসিপল প্লাস ডট ডট লেখেন, ডট ডট, একটা কমা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এইরকম স্ট্রাকচারের এই প্রথম অংশটুকুর নাম হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ, PHRAS। একটা এক্সাম্পল, যেমন গোয়িং হোম, গোয়িং হোম, আই স as little, লিটল লিখে লাভ নেই, নাইস গার্ল। বাড়িতে গিয়ে আমি একটা কি সুন্দর একটা বালিকা দেখলাম, ঠিক আছে? গোয়িং হোম, দেখেন গোয়িং হোম, স্ট্রাকচারটা শুধু মনে রাখেন। অর্থাৎ ভার্বের শেষে আইএনজি প্লাস, এর পূর্বে আর অনেক কিছু থাকতে পারে, অনেক কিছু যুক্ত থাকতে পারে। ভার্বের শেষে আইএনজি প্লাস ডট ডট, এরপরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যদি এরকম স্ট্রাকচারে থাকে তখন কমা এর পূর্বের ভার্বের শেষে আইএনজি প্লাস আমাদের ডট ডট, এই অংশটুকুর নাম হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। এই অংশটুকুর নাম কি বলেন তো? পার্টিসিপল ফ্রেজ। পরের তিনটা যেটা পড়াইলাম, হ্যাঁ, এই সেন্টেন্সে ভার্ব কোনটা? এই সেন্টেন্সে ভার্ব লিখি নিতাম আমি, হি টুগেদার উইথ হিজ ব্রাদার্স জয়েন দ্য মিটিং অথবা জয়েন্স দ্য মিটিং, কিছু একটা লিখতে পারতাম। আমি জাস্ট ওটা বোঝানোর জন্য ভার্ব লিখিনি। হি টুগেদার উইথ হিজ ব্রাদার্স লিখেন জয়েন দ্য মিটিং, যেহেতু হি সাবজেক্ট হবে জয়েন দ্য মিটিং।
জয়েন দ্য মিটিং। পরবর্তীতে যেটা পড়াইলাম সেটা হচ্ছে পরবর্তীতে যেটা পড়াইলাম আমরা কোনটা বলেন, ওই যে আপনার কি বলে, আরে ভুলে গেলাম, ওই ভার্বাল ফ্রেজ, তারপর হচ্ছে আমাদের পার্টিসিপল ফ্রেজ এবং কনজাংশন ফ্রেজ। এগুলো খুবই নন প্রধান, পরীক্ষায় তেমন আসে না, তারপরে জাস্ট জেনে রাখলেন। আমাদের মূলত প্রশ্ন হবে 4টা থেকে, একটা হচ্ছে নাউন ফ্রেজ থেকে, আর একটা হচ্ছে অ্যাজেটিভ ফ্রেজ থেকে, আর হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ থেকে, আর হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ থেকে। এই 4টা থেকে আমাদের আমাদের মূলত কি হবে বলেন তো, প্রশ্ন হবে। ক্লিয়ার? সবকিছু ঠিকঠাক আছে কিনা, ক্লিয়ার, সবকিছু বুঝতে পারছেন? আজকে আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমরা হচ্ছে ক্লজ নিয়ে কথা বলবো। বলেন আজকে ক্লজ শুরু করবো না আগামী দিন? বলেন আজকে ক্লজ শুরু করবো নাকি প্র্যাকটিস করবেন আগামী দিন শুরু করবো? দ্রুত বলেন, দ্রুত। পুষ্প বলছেন 35 নাম্বারটা করে দেন, ওইটা আপনার করার জন্য রাখা হয়েছে। না পারলে সলভ ক্লাস আছে, সলভ ক্লাসে করা হবে, কিন্তু আগে নিজে আগে চেষ্টা করেন। ক্লাসের ভিতরে যদি বলেন করে দিতে, তাহলে আপনি বুঝবো কিভাবে? একদিন করাবো, কাল করে। ওকে, আজকে তো এভরিথিং ইজ ক্লিয়ার। ওকে, এভরিথিং ইজ ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। পাপড়ি, পিঙ্কি, স্মৃতিমণি, ইয়াসমিনারা, আর কে আছে? তাইজুল ইসলাম, নেক্সট ডে, ফারজানা, আকলিমা, এ ছেলেরা কই? মৃত্যুঞ্জয়, মানহা, সাগর। আজকের মতো টাটা। আশা করি ফ্রেজটা খুব ঢোকাইতে পারছি আমার মনে হয়, তাই তো? ফ্রেজ এবং ক্লজটা আপনার কাছে কঠিন লাগছে না? যারা ফ্রেজটা বুঝছেন, আমি কই এতটুকু বলে রাখি, যারা ফ্রেজ বুঝছেন, বিলিভ করেন ক্লজ শেষ করতে সর্বোচ্চ লেভেলে সময় লাগবে 30 মিনিট সময় লাগবে টোটাল ক্লাসটা। কিন্তু আমি 30 মিনিটে ক্লাস শেষ করবো না, অবশ্যই টেনশন করিয়েন না। কিন্তু আমি যেহেতু আরো এক্সাম্পল দেবো, কিন্তু বুঝতে গেলে আপনার 30 মিনিটের বেশি সময় লাগার কথা নয়, একদম হাইয়েস্ট। আর ক্লাস শেষে সাম আপ করার পরে ক্লজ এবং ফ্রেজ মনে রাখার জন্য সর্বোচ্চ আপনার পরীক্ষার আগের দিন জাস্ট খালি 5 মিনিট বা 4 মিনিট, 5 মিনিট বা 6 মিনিট দেখে গেলে হবে ইনশাল্লাহ। এতটুকু এনাফ। ফ্রেজটা যারা বুঝেননি এখনো, যাদের একটু একটু মনে হয় যে কোথাও মনে হয় একটু অসম্পূর্ণতা আছে, তারা আবার ক্লাসটা দেখবেন। ঠিক আছে? আগামী ক্লাসে শুরু হবে আমাদের, আজকে মঙ্গলবার তাই তো, আগামী ক্লাসে শুরু হবে হচ্ছে আমাদের বৃহস্পতিবার, আল্লাহ যদি বাঁচায় রাখে, বৃহস্পতিবার আমাদের ক্লোজ শেষ করা হবে ইনশাল্লাহ। না পারলে শুক্রবার যাবে। এর পরবর্তীতে আমাদের জেরান্ড এবং পার্টিসিপল হবে। আর আপনাদের পরীক্ষা হচ্ছে আপনাদের পরীক্ষা আজকে হচ্ছে মঙ্গলবার, তাই তো? বুধবার দেন, আগামীকাল বুধবার পরীক্ষা হচ্ছে 10 নাম্বার লেকচার শিটের উপরে। 10 নাম্বার লেকচার শিটের উপরে যে কটা পড়াইছি, এটা যেটি পড়াইনি এটি হবে না। 10 নাম্বার লেকচার শিট কিসের উপরে? সেম ওয়ার্ড এজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। সেম ওয়ার্ড এজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। পরীক্ষায় অংশগ্রহণ না করলে, উইদাউট এনি হেজিটেশন এন্ড উইদাউট এনি ইনফরমেশন, দিস মেম্বার অর দ্যাট মেম্বার উইল বি ব্লকড ফ্রম দিস গ্রুপ। বুঝতে পারলাম? আল্লাহ হাফেজ, আজকের পর্যন্ত টাটা।